ওই শুনছো? হ্যাঁ, তোমাকেই বলছি। আজকের এই গল্পটা তোমার জন্য। যদি এক ফোঁটা ভালোবাসা, একটু গল্প আর একটু অনুভব দরকার হয়, তাহলে স্বাগত আমাদের ফাইজার ডায়েরিতে। এখানে ভালোবাসা শুধু বলা হয় না, শোনা যায়। তাই প্রতিনিয়ত নতুন নতুন ভালোবাসার গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো ফাইজার ডায়েরি। ধন্যবাদ সবাইকে। চা বানিয়ে সবাইকে দিয়ে আসো। লামহা মাথা নাড়ায়। ওখানে সসপ্যান, ওখানে চিনি আর চা পাতা আছে। লামহা সসপ্যানে পানি নিয়ে চুলায় বসিয়ে দেয়। 7 দিনের জন্য চা বানাতে বলিনি, শুধু এখনকার জন্য বানাও। শাশুড়ির কর্কশ গলার স্বর শুনে লামহার চোখ দুটো পানিতে টইটম্বর হয়ে যায়। এভাবে কেউ ওর সঙ্গে কখনো কথা বলেনি। এই বাড়িতে আসার পর থেকেই শাশুড়ি আর চাচি শাশুড়ির কাছ থেকে এভাবে কথা শুনছে। বিয়ের পরের দিন দুপুরের আগ দিয়ে জাকিরের মা ওর সঙ্গে অনেক খারাপ আচরণ করেছিলেন, অনেক কথাও বলেছিলেন। দাঁড়িয়ে না থেকে পানি কমিয়ে দাও। লামহা সসপ্যান থেকে অর্ধেক পানি কমিয়ে দেয়। শিরিন সুলতানা হাজবেন্ডের উপর রাগ ঝাড়তে শুরু করেন। শাশুড়ি মায়ের প্রত্যেকটা কথা এসে তীরের ফলার মতো লামহার বুকে গেঁথে যাচ্ছে। শ্বশুরকে বললেও ঘুরিয়ে ফিরিয়ে যে ওকেই বলছে সেটা ভালো করেই বুঝতে পারছে। চা বানানো হলে চায়ের কেটলিতে ঢেলে নেয় সবটুকু চা। ট্রের ওপর কেটলি আর চিনির কাপ তুলে নিয়ে ড্রয়িং রুমে আসে। ট্রের উপর থেকে টি টেবিলের ওপর নামিয়ে রেখে আবার রান্নাঘরে এসে কাপ নিয়ে যায়। জাকারিয়া মির্জা লামহার হাতের চা খাবেন, তাই বসা থেকে উঠে নিজের রুমের দিকে চলে যায়। জাবির মির্জা বড় ভাইয়ের যাওয়ার পথে তাকালেও মুখে কিছু বললেন না। লামহা মলিন মুখে সবাইকে চা দেয়। শাশুড়ি আর চাচি শাশুড়ির জন্য 2 কাপ চা বানিয়ে রান্নাঘরে আসে আবার। মা, আপনার চা। রাখো এখানে। লামহা আস্তে করে চায়ের কাপটা রেখে দ্বিতীয় কাপটা চাচি শাশুড়ির দিকে এগিয়ে দিয়ে বলে, বড় মা, আপনার চা। লামহা টলমলে চোখে কাপটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল মাথা নিচু করে। সরো আমার সামনে থেকে, আমার সামনে আসবে না তুমি। লামহা চোখ মুছে শাশুড়ি মায়ের দিকে তাকায়। শিরিন সুলতানা রুটি ভাজতে ভাজতে বলেন, আদা রসুন আর মশলা বেটে দাও। হাজেরা সব কিছু বের করে দাও ওকে। হাজেরা রুটি বেলা বন্ধ করে আদা রসুন আর মশলার ডিব্বা বের করে নিচে রেখে আবার রুটি বেলতে শুরু করে। লামহা নিচু একটা মোড়ার উপর বসে আদা রসুন ছিলতে শুরু করে। একটু পর পর চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। চোখ মুছে আবার রসুন ছিলতে থাকে। হাজেরা লামহার দিকে তাকিয়ে আছে। লামহার জন্য ওর ভীষণ মায়া হচ্ছে। ব্লান্ডার থাকতে ওকে দিয়ে কেন বাটাতে হবে? ব্লেন্ড করা মশলা তো ফ্রিজে আছেই। আদা রসুন আর মশলা বেটে নেয় সময় নিয়ে। আগে তো এসব কাজ করেনি, তাই সময় বেশি লেগেছে। 2 হাতের তালুতে ফোসকা পড়ে গেছে। আদা রসুন বাটার কারণে ডান হাত জ্বলতে শুরু করেছে। রস ছেটির গায়ে লাগার কারণে পা দুটো অনেক বেশি জ্বলছে। পেঁয়াজ আর কাঁচা মরিচগুলো কেটে রাখো। হাজেরা লামহার সামনে থেকে শিলপাটা নিয়ে সরিয়ে রাখে। লামহা পেঁয়াজ ছিলে কাঁচামরিচের বোটা ছাড়িয়ে ধুয়ে নেয়। পেঁয়াজ কুচি করতে গিয়ে চোখ মুছতে মুছতে লামহার অবস্থা নাজেহাল। চোখ মুখ পুরো লাল হয়ে গেছে। হাজেরা বলে, ভাবি এটি দেন, আমি কাটি। জাকিরের মা নাজমা মির্জা হাজেরাকে ডেকে বলেন, হাজেরা, কফির মগটা জাকিরের রুমে দিয়াই। হাজেরা কফির মগটা হাতে নিয়ে জাকিরের রুমে যাওয়ার জন্য রান্নাঘর থেকে বেরিয়ে যায়। নাজমা মির্জা কফির কৌটা সরিয়ে রেখে রান্নাঘর থেকে বেরিয়ে যান। কফির মগটা উনি নিজেই ছেলের রুমে নিয়ে যেতেন, কিন্তু হাজেরা লামহার কাজে সাহায্য করতে চাওয়ায় ওকে সরিয়ে দিলেন। লামহা নিজের কাজ শেষ করে সব গুছিয়ে রেখে রান্নাঘর থেকে বের হয়। কাঁচামরিচ কাটার কারণে 2 হাতও অনেক জ্বলছে। ঘড়ির কাঁটা 8টার ঘর পেরিয়ে গেছে অনেকক্ষণ আগেই। সিঁড়ির দিকে আগাতেই শিরিন সুলতানা পেছন থেকে ডেকে বলেন, কোথায় যাচ্ছ? খেয়ে যাও। একটু পরে খাবো। এখনই খেয়ে যেতে বললেও লামহা আর দাঁড়ায় না, কিছু বলেও না। শিরিন সুলতানা রেগে পেছন থেকে তাকিয়ে রইলেন। মেয়ের কি তেজ, এখনই ওনার কথা অমান্য করে কিভাবে চলে গেল? অসভ্য মেয়ে। ঘুম ভেঙে যায় হিমেলের।
চোখ জোড়া মেলে আবার বন্ধ করে নেয়। বিছানা হাতড়ে নিজের ফোন হাতে তুলে নেয়। পাওয়ার বাটন চেপে আবার চোখ মেলে তাকায়। স্ক্রিনে তাকিয়ে দেখে প্রায় 10টা বেজে গেছে। ফোন হাত থেকে রেখে শোয়া থেকে উঠে বসে। অলস ভঙ্গিতে 2 হাত দুদিকে মেলে দেয়। হাত দিয়ে চুলগুলো পেছনে ঠেলে দিতে দিতে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। লামহার কথা স্মরণ হতেই রুমের চারদিকে নজর বুলিয়ে দরজার দিকে তাকায়। নিচে রয়েছে বোধহয়। বেশি কিছু না ভেবে ওয়াশরুমের দিকে আগায়। লাইট অন করে ভেতরে ঢুকে দেখে লামহা ওয়াশরুমে বসে আছে, 2 হাত বালতির পানিতে ডুবিয়ে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেও। বিস্ময় চোখ দুটো বড় বড় করে বলে, কি হয়েছে? এখানে এভাবে বসে বসে কাঁদছো কেন? লামহা একবার হিমেলের দিকে তাকিয়ে মুখ নামিয়ে নেয়, আবার মুখে কিছু না বলে ফোপাতে থাকে। হিমুল কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ঝুঁকে লামহার হাত বালতির ভেতর থেকে টেনে বের করে। হাত দুটো কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে পানির মধ্যে ভিজিয়ে রাখার কারণে। হিমেল ধরে রাখার পরেও থরথর করে কাঁদছে। 2 হাতের তালুতে দুটো ফোসকা পড়ে আছে। হাতে কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন? ফোসকা পড়লো কিভাবে? লামহা কিছু না বলে হিমেলের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয় জোর করে। পুনরায় বালতির পানিতে ডুবিয়ে দেয়। কথা বলছো না কেন? কি হয়েছে হাতে? এমন হয়েছে কেন? লামহা কথা বলে না। লামহা, আমি জিজ্ঞেস করছি কিছু, উত্তর দিচ্ছ না কেন? লামহা তবুও চুপ করে থাকলে হিমেল আবার লামহার হাত ধরতে নেয়। লামহা কান্না বন্ধ করার চেষ্টা করে কিছুটা রাগী গলায় বলে, আপনি ছোবেন না আমাকে, দূরে থাকুন আমার কাছ থেকে। লামহার কথা আর বলার ধরন দেখে মেজাজ বিগড়ে যায় হিমেলের। তেজ দেখে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তখনই ভাবে ভাবে বলে ডাকতে ডাকতে রুমের সামনে এসে দাঁড়ায় কণা। ভাইয়া, ভাবি কোথায়? কেন? খাবে না? খায়নি এখনো? না, এখনো কেন খায়নি? জানি না তো, মামি খাওয়ার জন্য যেতে বলল। লামহার হাতে কি হয়েছে জানিস কিছু? কেন, কি হয়েছে হাতে? 2 হাত বালতিতে ভিজিয়ে বসে আছে, সম্ভবত হাত জ্বলছে। জ্বলতে পারে। কেন? কপাল ভ্রু কুচকে বলে হিমেল। আদা, রসুন আর মশলা বেটেছিল, পেঁয়াজ আর কাঁচা মরিচও কেটেছে। মরিচ কাটার জন্যই মনে হচ্ছে হাত জ্বলছে। ওকে এইসব করতে দিয়েছিল কে? ছোট মামি। তুই যা। কণা মাথা নেড়ে চলে যায়। হিমেল কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থেকে নিজেও রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুমে আপাতত কেউ নেই এখন। কোনো জায়গায় না দাঁড়িয়ে সোজা রান্নাঘরে প্রবেশ করে। বেটে রাখা মশলা, আদা, রসুন, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দেখে নেয়। চোয়াল শক্ত করে রান্নাঘর থেকে বেরিয়ে গলা ছেড়ে আম্মু আম্মু বলে ডাকতে শুরু করে। নিজের রুম থেকে বেরিয়ে আসেন শিরিন সুলতানা, সঙ্গে কণা, শিরিন, হাজেরা, ওর দাদি আর নাজমা মির্জাও চলে আসছেন। হিমেলের এমন গলার স্বর শুনে। কি হয়েছে? এভাবে ডাকছিস কেন? লামহাকে মশলা বাটাবাটি আর পেঁয়াজ মরিচ কাটতে বলেছিল কে? আমি। আক্কেল জ্ঞান কি সব লোপ পেয়েছে তোমার? ওইটুকুন একটা মেয়েকে দিয়ে অত মশলা বাটিয়েছো কোন আক্কেলে? বাড়িতে ব্ল্যান্ডার আছে কি করতে? এতকাল ব্ল্যান্ডার দিয়ে কাজ হয়েছে, আজকে হতো না? কাজ করিয়েছি তো কি হয়েছে? কি হয়েছে জিজ্ঞেস করছো? মেয়েটার 2 হাতে ফোসকা পড়ে গেছে, মরিচ কাটার কারণে হাত জ্বলছে, ওয়াশরুমে বসে কাটছে। অতগুলো মরিচ কেন কাটতে বলেছ? সব কি আজকেই খাবে? 2 দিনের বউয়ের জন্য তুই আমার সঙ্গে এভাবে কথা বলছিস? এখনই বউ পাগল হয়ে গেছিস? এখানে বউ পাগল হওয়ার কথা কেন আসছে? লামহার জায়গায় অন্য কেউ থাকলেও একই কথা বলতাম। ছোট একটা মেয়ে, হাত দুটোর কেমন অবস্থা হয়েছে গিয়ে দেখে আসো, যাও। এখন কি তোর বউকে দিয়ে কোনো কাজও করানো যাবে না? যাবে না কেন? অবশ্যই যাবে, তবে সেটা যেন ওর জুলুম না হয়। আজকে তো তুমি ওর উপরে এক প্রকার জুলুমই করেছ। হিমেলের চেঁচামেচি শুনে জাকির রুম থেকে বেরিয়ে এসেছে। কি হয়েছে? এভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন? আম্মু লামহাকে দিয়ে 1 গাদা আদা রসুন মশলা বাটিয়েছে, পেঁয়াজ আর কাঁচামরিচ কাটিয়েছে। 2 হাতে ফোসকা পড়ে গেছে, হাত জ্বলছে। ঘুম থেকে উঠে ওয়াশরুমে ঢুকে দেখি ওয়াশরুমে বসে বালতিতে হাত ডুবিয়ে কাটছে। জাকির শিরিন সুলতানার দিকে তাকিয়ে বলে, এসব কি ছোট মা?
লামা ছোট মানুষ, বাপের বাড়িতে কোনো কাজ করেনি। এসব করতে ওর কষ্ট হবে, এতটুকু বোঝার ক্ষমতা তো তোমার আছে। তুমি তো ছোট মানুষ নও, জেনে বুঝে এইসব ওকে দিয়ে কেন করিয়েছ? নাজমা মির্জা ছেলের দিকে তাকিয়ে কিছুটা রাগী গলায় বলেন, এই মেয়ের বিষয়ে তোকে কথা বলতে বলেছে কে? যা নিজের রুমে। তুমি চুপ করো তো, সবসময় একটু বেশি বেশি। তোমরা দুই যা এখন সকল শাশুড়িদের মতো মিলে এখন ছেলের বউকে অত্যাচার করবে নাকি? জাকির, রুমে যা বলছি। যাব না। হিমেল কণার দিকে তাকিয়ে বলে, ফ্রিজে বরফ আছে? আছে বোধহয়। থাকলে রুমে নিয়ে আয়, লামহার হাতে দিয়ে দিবি। বলে হিমেল সিঁড়ির দিকে হাঁটা ধরে। পুনরায় রুমে ফিরে এসে ওয়াশরুমে প্রবেশ করে। লামহা এখনো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ওঠো এখান থেকে। ঝাড়ি দিয়ে হিমেলের হাত সরিয়ে দেয় লামহা। জেদ দেখিয়ে বলে, ছোবেন না আমাকে। লামহা, জেদ না করে ওঠো এখান থেকে। আপনি যান এখান থেকে। ওইসব করতে গেছো কেন? নিষেধ করতে পারলে না? করতে পারবো না। আপনি আপনি গিয়ে করে আসুন। ভালোভাবে কথা বলো। পারবো না। আপনাদের যেভাবে ইচ্ছে সেভাবে বলবেন, যা ইচ্ছে তাই বলবেন, যেভাবে খুশি সেভাবে ব্যবহার করবেন। আর আমি কিছু বললেই দোষ? কি করেছি আমি? বিয়ে করলেন কেন? আমার বাপ ভাই জোর করে আপনার ঘাড়ে চাপিয়ে দিয়েছিল আমাকে। আপনার বড় ভাই যেমন বিয়ে ভেঙে চলে আসলো, তেমন আপনি আসতে পারলেন না কেন? আব্বুরা আর ভাইয়েরা তো রাজিই ছিল না এই বিয়েতে। আপনারাই তো বলে বলে রাজি করিয়েছিলেন। এখন এমন করেন কেন শুনি? সবাই মিলে থাকবো না আমি এখানে। যেখান থেকে এনেছেন সেখানেই নিয়ে রেখে আসুন। আর ঠেকা পড়েনি আমার। যে এনেছে তাকে গিয়ে বলো রেখে আসতে। বালের বিয়ে করিয়েছে, 2 দিনেই জীবন অতিষ্ঠ করে দিয়েছে। মেজাজ দেখিয়ে হিমেল ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। আবার মেজাজ গরমের উপর গরম হচ্ছে। হিমেল রুম থেকে বেরিয়ে শিশিরের রুমে প্রবেশ করে ফ্রেশ হওয়ার জন্য। কণা একটা বড় বাটিতে করে বরফ নিয়ে রুমে প্রবেশ করে। বাটিটা বিছানার উপর রেখে ওয়াশরুমে এসে লামহাকে রুমে নিয়ে আসে। বিছানায় বসিয়ে হাত দুটো বরফের পানির মধ্যে ডুবিয়ে দেয়। এবার একটু বেশি আরাম লাগছে। লামহার মুখের দিকে তাকিয়ে কণার চোখ জোড়া ঝাপসা হয়ে এসেছে। ইস, মেয়েটা কিভাবে কেঁদেছে! চোখ মুখ লাল হয়ে ফুলে উঠেছে। বেশ কিছুক্ষণ পর হিমেল ফ্রেশ হয়ে নিচে নেমে আসে খাওয়ার জন্য। শিরিন সুলতানা সোফার উপর বসে আছেন গম্ভীর হয়ে। হিমেল মায়ের দিকে একবার তাকিয়ে ডাইনিং রুমে প্রবেশ করে। শিরিন সুলতানা ছেলের পেছন পেছন প্রবেশ করেন। ছেলের সামনে নাস্তা সাজিয়ে দিয়ে গম্ভীর স্বরে বলেন, ওই মেয়ে খাওয়ার জন্য আসলো না। হিমেল খিটখিটে মেজাজ নিয়ে বলে, না আসলো, না খেয়ে মরে যাক। শিরিন সুলতানা একটা প্লেটে লামহার জন্য নাস্তা সাজিয়ে নিয়ে ডাইনিং রুম থেকে বেরিয়ে যান। হিমেল মায়ের যাওয়ার পথে একবার তাকিয়ে আবার খেতে শুরু করে। শিরিন সুলতানা হিমেলের রুমের সামনে এসে দেখেন লামহা একটা বাটিতে 2 হাত ভিজিয়ে বসে আছে। এখনো ফোপাচ্ছে, চোখ মুখের বেহাল দশা। কণা পাশেই দাঁড়িয়ে আছে। লামহাকে কান্না বন্ধ করতে বলছে বারবার। গলা খাকারি দিয়ে ভেতরে প্রবেশ করেন। দুজনেই ওনার দিকে তাকায়। প্লেট হাতে বিছানার কাছে এগিয়ে আসেন। কণার দিকে তাকিয়ে বলেন, পানি জগটা ভরে নিয়ে আয়। কণা মাথা নেড়ে পানির জগ নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। শিরিন সুলতানা লামহার হাত দুটো পানি থেকে তুলে ধরেন। হাত দুটো দেখে ভীষণ মায়া হয় ওনার। উনি বুঝতে পারেননি এমন কিছু হবে। নানান টেনশনে খেয়ালই ছিল না। পুনরায় হাত দুটো পানিতে রেখে বলেন, মরিচ কাটলে হাত জ্বালা করে, আগে বললে না কেন? লামহা চুপ করে থাকে। কেউ প্রশ্ন করলে উত্তর দিতে হয়, এতটুকু জানো না? লামহা কান্না করতে করতে বলে, আমি জানতাম না মরিচ কাটলে হাত জ্বলবে। আগে কোনোদিন মরিচ কাটুনি? দুদিকে মাথা নাড়ায় লামহা। কণা পানি নিয়ে রুমে ফিরে এসেছে। শিরিন সুলতানা 1 গ্লাস পানি ভরে লামহাকে একটু পানি খাওয়ান। রুটি ছেড়ে নিজের হাতে তুলে ধরেন লামহার মুখের সামনে। লামহা শাশুড়ি মায়ের হাতের দিকে তাকিয়ে মুখের দিকে তাকায়। শিরিন সুলতানা গম্ভীর গলায় বলেন, হাঁ করো। লামহা হাঁ করে। শিরিন সুলতানা নিজ হাতে লামহাকে খাইয়ে দিতে থাকেন। খেতে খেতে হু হু করে কেঁদে ওঠে লামহা।
শিরিন সুলতানা নিজ হাতে লামহার চোখ মুখ মুছিয়ে দেন। লামহাকে জোর করে দুটো রুটি খাওয়ান শিরিন সুলতানা। কিছু না বলে প্লেট হাতে রুম থেকে বেরিয়ে যান। লামহা দরজার দিকে তাকিয়ে হেঁচকি তুলে কাঁদছে। কিছুক্ষণ পরে শিরিন সুলতানা ফিরে আসলেন রুমে, হাতে নারিকেল তেলের বোতল আর একটা চার্জার ফ্যান। লামহার পাশে বসে ওর হাত দুটো পানি থেকে তোলেন, নিজের ওড়না দিয়ে হাত দুটো মুছে চুপচুপে করে তেল মেখে দেন। লামহা হাত দুটো আবার পানিতে ডোবানোর জন্য টানতে টানতে নাক টেনে বলে, আহ, জ্বলছে। এভাবে হাত পানিতে ডুবিয়ে বসে থাকলে সহজে জ্বালা কমবে না। তেল দিয়েছি, কষ্ট করে একটু সহ্য করে নাও, কিছুক্ষণের মধ্যে কমে যাবে। লামহা হাতে ফু দিতে শুরু করে। শিরিন সুলতানা ছোট চার্জার ফ্যানটা অন করে লামহার হাতের দিকে ধরে রাখেন। মাথার উপর সিলিং ফ্যান ভোবো করে ঘুরছেই। চার্জার ফ্যানের বাতাস হাতের উপর পড়ায় এবার কিছুটা আরাম লাগছে। লামহা শাশুড়ি মায়ের মুখের দিকে তাকিয়ে আছে আর নাক টানছে। ভদ্রমহিলাকে যতটা খারাপ ভেবেছে ততটা খারাপ না, ভালোই আছে। শিরিন সুলতানা লামহার মুখের দিকে তাকাতে লামহা মাথা নিচে করে নেয়। 2টার পর রেডি হয়ে নেয় হিমেল। লামহা ঘুমিয়ে আছে এখন। খ্যাপাটের দৃষ্টিতে বিছানায় শুয়ে থাকা লামহার দিকে একবার তাকিয়ে ব্যাগ কাঁধে নিয়ে রুম থেকে বের হয়। লামহার কথাগুলো শোনার পর থেকে ভীষণ রেগে আছে ওর ওপর। সন্ধ্যায় হলে ফেরার কথা থাকলেও এখনই ফিরে যাবে, আর এক মুহূর্ত বাড়িতে থাকবে না। নিচে নেমে আসতেই শিশিরের সঙ্গে দেখা হয়। শিশির কপাল ভ্রু কুঁচকে বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে, এই দুপুরবেলা কোথায় পালাচ্ছ আবার? সর সামনে থেকে। এভাবে ঝাড়ি দিচ্ছ কেন? তোমার বাপের কামাই খাই? কার বাপের কামাই খাস? শিশির সিনা টান টান করে বলে। আমার বাপের। হিমেল বিরক্তিতে চসূচক শব্দ উচ্চারণ করে বিড়বিড় করে। কোথায় যাচ্ছ? জাহান নামে। জাহান্নামেই যেতে হবে। সেই ব্যবহার আর মুখের ভাষা। ছোট ভাই স্নেহ করে কথা বলবে তা না, খ্যাক খ্যাক করছো শুধু শুধু। তোর চেহারা দেখলেই রাগ উঠছে, তুই সর আমার সামনে থেকে। ভালো মানুষের ভালো কথা আর কাজ দেখলে শয়তানের রাগ উঠবেই। হিমেল দাঁত কিরমির করে বলে। কি বললি তুই? বলে শিশিরকে ধরার জন্য হাত বাড়ায়। শিশির সিঁড়ির দিকে দৌড় দিয়ে চিৎকার করে বলে, আম্মু বাঁচাও। এই শয়তানের কারখানা। দাঁড়া বলছি, আজকে তোর একদিন কি আমার একদিন। আম্মু গো বাঁচাও তোমার নিরীহ ছেলেকে। শিরিন সুলতানা নিজের রুম থেকে বেরিয়ে সিঁড়ির দিকে এগিয়ে আসেন। শিশির মায়ের পেছনে দাঁড়ায় মাকে ঢাল বানিয়ে। খ্যাপাটে ভঙ্গিতে এগিয়ে আসা হিমেলকে দেখিয়ে বলে, দেখো তোমার বড় ছেলে কিভাবে আসছে আমাকে মারার জন্য। হিমেল শিশিরকে ধরার চেষ্টা করে। শিরিন সুলতানা ছোট ছেলেকে হিমেলের হাত থেকে বাঁচানোর চেষ্টা করতে করতে বলেন, কি হয়েছে? ওর সঙ্গে এমন করছিস কেন? হিমেল কিছু বলার আগে শিশির বলে, তোমার প্রেয়ারের ছেলে আমার বাড়ি থেকে পালাচ্ছে। হিমেল কটমট করে শিশিরের মুখের দিকে তাকিয়ে আছে। শিশির মায়ের পেছন থেকে হিমেলের দিকে তাকিয়ে আছে। কোথায় যাচ্ছিস? কোথায় আর যাব, হলে যাচ্ছি। এখনই কেন? বিকেলে না যাবি বলেছিলি? দরকার আছে, এখনই যেতে হবে। খেয়ে যাবি না? না। বউ রেখে যেতে কষ্ট হবে না? ওর মুখ বন্ধ রাখতে বলো, নয়তো মেরে ওর মুখ ভেঙে দেব। বেয়াদব কোথাকার। খ্যাকশিয়াল কোথাকার। শিশির, আম্মু ওকে কিছু বলবে নাকি আমি কিছু করব? শিরিন সুলতানা ছোট ছেলেকে মৃদু ধমক দিয়ে বলেন, শিশির, হিমেল তোর বড় ভাই হয়, ওর সঙ্গে এভাবে কথা বলছিস কেন? তোমার বড় ছেলে সব সময় আমার সঙ্গে খ্যাক খ্যাক করে কেন? হিমেল আবার হাত বাড়ায় শিশিরকে ধরার জন্য। শিশির মাকে ছেড়ে নিজের রুমের দিকে এগিয়ে যেতে যেতে হিমেলকে মুখ ভেঙায়। হিমেল দাঁতে দাঁত পিষে ওর দিকে তাকিয়ে আছে। খেয়ে তারপর যাবি, নিচে চল। খাবো না এখন, পেট ভরাই আছে। লামহা কোথায়? ঘুমিয়েছে, আমি গেলাম। আচ্ছা, সাবধানে যাস। হুম। পৌঁছে কল করিস। আচ্ছা। হিমেল সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। শিরিন সুলতানা ছেলের পেছন পেছন নেমে আসেন। নিচে নেমে আসতেই দাদির সঙ্গে দেখা হয় হিমেলের। নিচে ফেলে রাখা ব্যাগটা কাঁধে তুলে নিয়ে দাদিকে বলে বিদায় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। লামহার ঘুম ভাঙে বিকেল 4টার পর, তাও কনার ডাক শুনে।
শোয়া থেকে উঠে বসে শাড়ির আঁচল ঠিক করে নেয়। গোসল সেরে নিচে আসো খাওয়ার জন্য। লামহা মাথা নেড়ে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। লম্বা ঘুমের পর এখন একটু ভালো লাগছে। গোসল করলেই ফুরফুরে লাগবে। গোসল সেরে বের হয় লামহা। ব্যালকনিতে আসে ভেজা কাপড় মেলে দেওয়ার জন্য। হিমেলের ভেজা ট্রাউজার আর টি শার্ট মেলে দেওয়া রয়েছে দড়িতে। নিজের ভেজা কাপড় মেলে দিয়ে রুমে ফিরে আসে। ভেজা চুলগুলো আঁচড়ে হাত খোপা করে নেয়। মুখে একটু ক্রিম মেখে লম্বা ঘোমটা টেনে ফ্যান বন্ধ করে রুম থেকে বের হয়। কয়েকটা সিঁড়ি বেয়ে নামতেই দেখে জাকির সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে। দুজনেই দাঁড়িয়ে যায় নিজ নিজ জায়গায়। লামহা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জাকির তাকিয়ে আছে লামহার দিকে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর নিজেই পিছিয়ে যায় জাকির। ওকে সিঁড়ি দিয়ে নেমে দূরে সরে দাঁড়াতে দেখে লামহা ধীর পায়ে সিঁড়ি বেয়ে নেমে চলে যায়। জাকিরও যাওয়ার পথে একবার তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করে। লামহাকে দেখলেই বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। মন মানতেই চায় না লামহা ওর ছোট ভাইয়ের বউ। সারা জীবন ছোট ভাইয়ের বউ হিসেবে চোখের সামনে দেখতে হবে। অন্য কারো বউ হলে এমন লাগতো না, দেখতেও না, মনেও পড়তো না। এখন মনকে কিভাবে বোঝাবে? এই মন যে কিছুতেই বুঝতে চায় না আজকাল। ডাইনিং রুমের সামনে এসে দাঁড়িয়ে রইল লামহা। কণা সোফা ছেড়ে উঠে এগিয়ে আসে ওর কাছে। ভাবি ভিতরে আসো। লামহা ভেতরে প্রবেশ করে। কণা ওর জন্য খাবার বেড়ে দিতে দিতে বলে, বসো চেয়ারে, যখনই ক্ষুধা পাবে এসে খেয়ে নেবে নিজের হাতে বেড়ে। চেয়ার টেনে বসে লামহা মুখে কিছু না বলে চুপ করে থাকে। ভাইয়া চলে গেছে বলে মন খারাপ? লামহার কপাল ভ্রু কুঁচকে যায়। মৃদু স্বরে বলে, না, কোথায় গেছে তোমার ভাইয়া? ভাইয়া তোমাকে বলে যায়নি? লামহা দুদিকে মাথা নাড়ায়। কণা অবাক হয়ে বলে, ভাইয়া তোমাকে না বলেই চলে গেল? কোথায় গেছে? হলে ফিরে গেছে। ও। লামহা আর কিছু না বলে খাওয়া শুরু করে। খিদে পেয়েছে ভীষণ। হিমেল বাড়িতে নেই ভেবেই ওর খুশি খুশি লাগছে। বেশ কিছুদিন অসভ্য লোকটাকে দেখতে হবে না, তার চ্যাটাং চ্যাটাং কথাও শুনতে হবে না। দাম্ভিক, অহংকারী, নাকুচু, খাট্টাস লোক একটা চলে গেছে, ভালোই হয়েছে। মাঝখানে কয়েকদিন পেরিয়ে গেছে। লামহার দিন চলছে কোনো রকমে। দিনের বেশিরভাগ সময় মনমরা হয়ে চুপচাপ বসে থাকে। সকলের আড়ালে লুকিয়ে লুকিয়ে কাঁদে। নাজমা মির্জার ঝাঁঝালো কটু কথা শুনতে হয় রোজ। শিরিন সুলতানা এখন আর তেমন কিছু বলেন না লামহাকে, কোনো কাজও করতে বলেন না। কণা কলেজে রয়েছে, শিশির ভার্সিটিতে। জাবির মির্জা হসপিটালে, জাকারিয়া মির্জাও হসপিটালে রয়েছেন। ওনারা দুই ভাইও ডাক্তার। বাড়িতে এখন শুধু নারীরা রয়েছেন। জাকিরও বাড়িতেই রয়েছে। বিয়ের ছুটি নিয়ে এসেছে বাড়িতে। ছুটি শেষ না হওয়া পর্যন্ত বাড়িতেই থাকবে। লামহা জবেদা মির্জার রুম থেকে বের হয়। এতক্ষণ দাদি শাশুড়ির সঙ্গে গল্প করলো। হাজেরা জবেদা মির্জার রুমেই রয়েছে এখনো। সিঁড়ির দিকে এগিয়ে আসতেই দেখে জাকির সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে আছে। ওকে দাঁড়িয়ে থাকতে দেখে লামহা দ্রুত উল্টো ঘুরে কোন দিকে যাবে বুঝতে না পেরে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। জাকির আগের মতোই দাঁড়িয়ে আছে। জাকির ঠান্ডা মেজাজের শান্ত একজন মানুষ। বাবা মা যা বলে তাই শোনে। তাদের সঙ্গে কখনো উঁচু গলায় কথা বলে না। বাবা মাকে কোনো প্রকার কষ্ট দিতে চায় না। বাবার কথায় লামহাকে বিয়ে করতে রাজি হয়েছিল, আবার বাবার কথাই বিয়ের আসর থেকে উঠে এসেছিল। ওর ইদানিং মনে হয় সেদিন বাবার কথা না শুনে বাবার বিরুদ্ধে গিয়ে লামহাকে বিয়ে করলেই ভালো হতো। কেন যে সেদিন বাবার কথা শুনলো? এত বাধ্য সন্তান হওয়ার কি প্রয়োজন ছিল? একটু অবাধ্য তো হতেই পারতো সেদিন। লামহা, জাকিরের গলার স্বর শুনে চমকে উঠে পেছনে ফিরে তাকায় লামহা। লামহা সবসময় চেষ্টা করে জাকিরের চোখের আড়ালে থাকতে। জাকিরকে দেখলে ওর অস্বস্তি হয়। জাকির শান্ত গলায় বলে, তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। লামহা দ্রুত উল্টো ঘুরে দাঁড়ায়, আবার কম্পিত স্বরে বলে, আমি আপনার সঙ্গে কোনো কথা বলতে চাই না, আর না আপনার কোনো কথা শুনতে চাই। দয়া করে আপনি যান এখান থেকে। সরি, সেদিন আমি ভুল করেছিলাম, অন্যায় করেছিলাম তোমার আর তোমার ফ্যামিলির সাথে। লামহা জাকিরের দিকে না তাকিয়ে উল্টো ঘুরে থেকে মৃদু স্বরে বলে, প্লিজ
আপনি যান এখান থেকে, আপনি আসবেন না আমার সামনে, অস্বস্তি হয় আপনাকে দেখলে। এদিকে তাকাও, আমার কথা শেষ হয়নি। আমি শুনতে চাই না আপনার কোনো কথা। আমি বলতে চাই, আমি শান্তি পাচ্ছি না গত কয়েকদিন ধরে। রাতে ঘুমাতে পারি না আমি, ভালো লাগে না আমার। আপনি দরজার সামনে থেকে সরুন, আমাকে যেতে দিন। আমি নিজের ভুল শুধরাতে চাই। আমি জানি হিমিল এই বিয়ে মানে না, হয়তো কখনো মানবো না। কি বলতে চাইছেন আপনি? জাকির লম্বা শ্বাস টেনে নিয়ে বলে। তোমাকে বিয়ে করতে চাই। লামহা শকড জাকিরের কথা শুনে তড়িৎ গতিতে পেছন ফিরে দাঁড়ায়, আবার বড় বড় চোখ করে রেখেই বলে, আমি আপনার ছোট ভাইয়ের বউ। কিন্তু তোমার তো আমার বউ হওয়ার কথা ছিল। আমি তো তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম, সুন্দর একটা ভবিষ্যতের। আপনার নিজের স্বপ্ন আপনি নিজেই ধ্বংস করেছেন। এখানে আমার তো কোনো হাত নেই, ছিলও না। আমি আবার এই স্বপ্নকে জুড়তে চাই, বাস্তবায়ন করতে চাই। এটা অসম্ভব। আপনি ভাবলেন কিভাবে আমি আপনাকে বিয়ে করব? আপনারা বিয়ে ভেঙে দেবেন, আপনার ছোট ভাই বিয়ে করবে। আপনি আবার নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে মাপ চাইবেন, আর আমি মাপ করে দিয়ে ছোট ভাইকে ছেড়ে আপনাকে বিয়ে করে নেব? মস্কারা পেয়েছেন? আপনার ছোট ভাইয়ের স্ত্রী আমি, সেভাবেই ট্রিট করবেন আমাকে। আপনার সামনে আসতেই না আমার দম বন্ধ হয়ে যায় অস্বস্তিতে। আপনি আমার পথ ছাড়ুন, যেতে দিন আমাকে। জাকির লামহার দিকে এগিয়ে বলে, এত উত্তেজিত হচ্ছ কেন? খবরদার, এদিকে আগাবেন না। আমি তোমাকে ভুলতে পারছি না, ছোট ভাইয়ের বউ হিসাবে মানতে পারছি না। তোমাকে চোখের সামনে দেখব, অথচ তুমি আমার না। এটা আমি মেনে নিতে পারবো না। আমাকে যেতে দিন ভালোই ভালোই। সেদিন বিয়ের আসর ছেড়ে উঠে আসার আগে নিজের বাবাকে বলতে পারলেন না আমি বিয়ে না করে যাব না, ওকেই বিয়ে করব? বাবা মায়ের বাধ্য সন্তান, তাই বলতে পারিনি কিছু। তাহলে আজকে কিভাবে বলছেন? বাবার আঙ্গুল আর মায়ের আঁচল ধরে হাঁটুন, গিয়ে সরুন এখান থেকে, সামনে থেকে সরুন। তুমি হিমেলকে ছেড়ে দাও, আমি তোমাকে নিয়ে চলে যাব এখান থেকে। আপনাকে না জাস্ট ঘেন্না হচ্ছে এখন। সরুন আমার সামনে থেকে। তুমি আমার বাড়িতে থাকবে, কিন্তু তুমি আমার না, এটা মেনে নেওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে আমার কাছে। তুমি দূরে থাকতে, তাহলে এমন কিছু হতো না আমার সাথে। না ঘুমিয়ে ঘুমিয়ে আপনার মাথায় বোধহয় সমস্যা হয়েছে, ডাক্তার দেখান। তোমার রোগে ধরেছে। আমি কিন্তু এখন বাড়ির সবাইকে ডাকবো। ডাকো। আপনি দরজার সামনে থেকে সরুন। তুমি রাজি হয়ে যাও। আপনার লজ্জা লাগছে না ছোট ভাইয়ের বউকে এসব কথা বলতে? বউটা তো প্রথমে আমারই হওয়া কথা ছিল। হয়নি তো, এখন ভুলে যান। আপনার বাবা মায়ের পছন্দের কোনো মেয়েকে বিয়ে করে সংসার করুন। এখন যেতে দিন আমাকে। এক কথা কতবার বলতে হয়? জাকির কিছু বলার জন্য মুখ খুলেছিল, সেই মুহূর্তে পেছন থেকে ওর মায়ের বাজখাই গলার স্বর ভেসে আসে। জাকির, তুই এই মেয়ের সঙ্গে এখানে দাঁড়িয়ে কি করছিস? ছোট ভাইকে বিয়ে করবে, আবার বড় ভাইকেও পটাতে চাইছো? অসভ্য মেয়ে কোথাকার। জাকির মায়ের দিকে তাকিয়ে বিরক্তির সুরে বলে, এত বেশি বুঝতে কে বলেছে তোমাকে? যাও এখান থেকে। বেশি বুঝি আমি? কেন যাব এখান থেকে? তুই সর এখান থেকে, এই মেয়ের আশেপাশেও যেন তোকে না দেখি। জাকিরের হাত ধরে টেনে ওকে দরজার সামনে থেকে সরিয়ে নেন নাজমা মির্জা। লামহার দিকে তাকিয়ে বলেন, এই মেয়ে, লাজ লজ্জা শরম কিছুই নেই তোমার? ভাসুরের সঙ্গে এখানে দাঁড়িয়ে কি করছো? নাজমা মির্জা কথা শুনে ঘৃণায় গা খিন খিন করে ওঠে লামহার। এমনিতেই রাগে মাথার ভিতর দপদপ করছে তখন থেকে। তোমার বাবা মায়ের বলিহারি আক্কেল জ্ঞান। বড় ভাইয়ের সঙ্গে বিয়ে ভেঙে গেছে, অমনি ছোট ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছে। লজ্জা শরম তোমার যে কেন নেই, সেটা তোমার বাপ মায়ের কাণ্ড দেখেই বোঝা যায়। লামহা চুপ থাকতে না পেরে বলে, আমার আব্বু আম্মু আপনাদের ছেলের ঘাড়ে জোর করে তুলে দেয়নি আমাকে। আপনার দেবরই আমার আব্বু আম্মুর হাত ধরে অনুরোধ করে বুঝিয়ে সুঝিয়ে
আমাকে তার ছেলের বউ করে এনেছেন। এই মেয়ে, মুখে মুখে তর্ক করছো আবার? সবাই তো যার যার রুমে, তুমি আমার ছেলের সঙ্গে এখানে দাঁড়িয়ে কি করছো? আপনার ছেলেকে জিজ্ঞেস করুন না। বলতে বলতে রান্নাঘর থেকে বেরিয়ে আসে লামহা। সোফার উপর চোখ পড়তেই দেখে শিরিন সুলতানা সোফায় বসে আছেন চুপচাপ। এতক্ষণ চুপচাপ থাকলেও এবার সোফা ছেড়ে উঠে দাঁড়ান। লামহার কাছে এগিয়ে এসে দাঁড়ান। নাজমা মির্জা ছোট জায়ের দিকে তাকিয়ে বলেন, শিরিন, তোমার ছেলে তো বাড়িতে নেই, তাই তুমি তোমার ছেলের বউকে সামলে রাখো। ও যেন আমার ছেলের আশেপাশে না ঘেঁষে। শিরিন সুলতানা ছেলের বউয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, আমি আমার ছেলের বউকে সামলেই রেখেছি ভাবি। আপনি বরং আপনার ছেলেকে সামলান। আপনার ছেলে কেন আমার ছেলের বউয়ের পিছনে ঘুরঘুর করে? আমি তো স্পষ্টই দেখলাম সিঁড়ির উপর থেকে। আপনার ছেলেকে দেখে অপ্রস্তুত হয়ে আমার ছেলের বউ প্রস্থান করলো। আপনার ছেলে কেন আমার ছেলের বউয়ের পিছু নিয়ে এখানে এলো? সকাল থেকে কয়েকবার দেখেছি আপনার ছেলে আমার ছেলের বউয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। চিৎকার চেঁচামেচি তো আমার করার কথা, অথচ আপনি করছেন। কি বলতে চাইছো তুমি? আমার ছেলে তোমার ছেলের বউয়ের পেছনে পড়েছে? হ্যাঁ, যখন দেখেছো তখন আটকাওনি কেন আমার ছেলেকে? আটকায়নি, এর কারণ আছে। কি কারণ? লামহা আর জাকির এক বাড়িতে থাকবে, থাকতে হবেই। এক বাড়িতে থেকে সারা জীবন তো এভাবে একে অপরকে দেখে পালিয়ে পালিয়ে থাকতে পারবে না। একসঙ্গে এক ছাদের নিচে থাকতে হলে নিজেদের মধ্যে সব কিছু ঠিক করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। জাকির লামহার ভাসুর, লামহা জাকিরের ছোট ভাইয়ের স্ত্রী। ওরা একে অপরকে এভাবেই ট্রিট করবে। জাকির বুদ্ধিমান ছেলে, ও হয়তো এমনটা ভেবেই লামহার সঙ্গে কথা বলতে চাইছে সব কিছু ঠিক করে নেওয়ার জন্য। কি জাকির, তাই তো? জাকির গম্ভীর থমথম মুখে কাকির দিকে একবার তাকিয়ে লামহার দিকে তাকায়। লামহা পারছে না নিজেকে শাশুড়ি মায়ের পেছনে আড়াল করে নিতে। জাকিরের দৃষ্টি ওর গায়ে কাঁটার মতো বিচ্ছে। জাকির মায়ের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বাড়ি থেকে বেরিয়ে যায় ধূপধাপ শব্দ তুলে। লামহাও আর দেরি করে না, দ্রুত পায়ে হেঁটে নিজের রুমের দিকে এগিয়ে যায়। রুমে ঢুকেই ভেতর থেকে দরজা লাগিয়ে দেয়। জাকিরের বলা কথাগুলো এখনো কানে বাজছে। জবেদা মির্জা দুই ছেলের বউয়ের দিকে তাকিয়ে বলেন, কি হয়েছে? ঝগড়া করো কি নিয়ে তোমরা? শিরিন সুলতানা শাশুড়ি মাকে নিয়ে তার রুমের দিকে এগিয়ে যেতে যেতে বলেন, আপনি ভুল শুনেছেন মা, ঝগড়া করি না। বড় বউ চিৎকার চেঁচামেচি করলো কেন? জাকির লামহার সঙ্গে কথা বলছে বলে সেসব বাদ দিন। নাজমা মির্জা আগের মতোই দাঁড়িয়ে আছেন। উনি কি একটু বেশি রিয়েক্ট করে ফেলেছেন? না, ঠিকই করেছেন। উনি ছেলের চাহনি দেখেছেন। ওই চাহনি অন্য কিছু বলে। বাইরে বের হওয়ার আগে কিভাবে রেগে তাকিয়েছিল ওনার দিকে। নিঃসন্দেহে লামহা অনেক সুন্দরী মেয়ে, যে কোনো ছেলের নজর আটকাবে ওর দিকে। লামহাকে জাকিরের সামনে আসতে দেওয়া যাবে না। জাকির যতদিন বাড়িতে আছে ততদিন লামহা নিজের রুম থেকে বের হবে না। হিমেলের রুমের সামনে এসে দাঁড়ান নাজমা মির্জা। দরজার ভেতর থেকে বন্ধ দেখে দরজায় ধাক্কা দেন। ভেতর থেকে লামহার গলার স্বর ভেসে আসে, কে? আমি দরজা খোলো। লামহা শোয়া থেকে উঠে ঘুমটা টেনে দরজার কাছে এগিয়ে এসে দরজা খুলে দেয়। নাজমা মির্জা বাইরে দাঁড়িয়ে থেকেই গম্ভীর গলায় বলেন, জাকির যতদিন বাড়িতে আছে তুমি রুম থেকে বের হবে না, ওর সামনে যাবে না। তোমার খাবার রুমেই পাঠিয়ে দেওয়া হবে। লামহা মাথা নাড়ায়। নাজমা মির্জা আর কিছু না বলে নিজেদের রুমের দিকে আগান। লামহা আবার দরজা লাগিয়ে দেয় ভেতর থেকে। বলা তো যায় না জাকির এসে যদি রুমের ভেতর ঢুকে পড়ে। বিকেল 5টা। লামহা সোফায় বসে আছে কণার পাশে। ও এখন রুম থেকে বের হতে চায়নি। কণা এক প্রকার জোর করেই নিয়ে এসেছে। জাকির বাড়িতে না থাকায় লামহাও বেশি কিছু বলেনি আর। হিমেল বাড়ি থেকে যাওয়ার পর আর লামহার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করেনি। লামহাও করেনি। এমনিতেও লামহার ফোন নেই, বিয়ের আগেও ছিল না। কলেজে ভর্তি হওয়ার পর ফোন কিনে দিতে চেয়েছিল, কিন্তু তার আগেই তো বিয়ে দিয়ে দিয়েছে। শিশির সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে সোফার দিকে এগিয়ে আসে। কণার দিকে তাকিয়ে বলে, এই কণা, যা আমার জন্য কফি নিয়ে আয়। কণা রেগে শিশিরের দিকে তাকায়, আঙুল তুলে বলে, একদম কোনা কোনা করবে না আমাকে। নাম ধরে ডাকতে পারলে ডাকবে, নয়তো ডাকার দরকার নেই। শিশির এগিয়ে এসে কণার আঙুলটা খপ করে ধরে বলে, আমাকে আঙুল দেখিয়ে কথা বলছিস?
এখন এটা ভেঙে দিলে কি হবে? কণা শিশিরের হাত থেকে নিজের আঙুল টেনে ছাড়ানোর চেষ্টা করে বলে, আঙুল ছাড়ো আমার, নয়তো ভালো হবে না বলে দিলাম। না ছাড়লে কি করবি তুই? ছাড়ো। ছাড়বো না। তুই কোন সাহসে আমাকে আঙুল দেখালি? ছোট মামি, শিশির ভাইকে আমার আঙুল ছাড়তে বলো। শিশির ব্যঙ্গ করে বলে, কিছু হলেই মাম্মি। নানু, তোমার নাতিকে আমার আঙুল ছাড়তে বলো। নানু। ব্যথা পাচ্ছি তো, ছাড়ো। আঙুল দেখালি কেন? তুমি আমাকে কোনা বললে কেন? তোর নাম তো কনাই। কিসের কোনা? কণা আমার নাম, কণা। আমিও সেটাই বলেছি, কণা। ও কণা, ও কণা, চার কণা। কণার এমন হাত পা ছড়িয়ে ভ্যাবা করে কেঁদে ফেলতে ইচ্ছে করছে। এই বচ্ছেলে সবসময় ওর সুন্দর নামটা বিকৃতি করে ডাকে, মাঝে মধ্যে তো কোলা ব্যাং বলেও ডাকে। লামহা চুপচাপ দুজনের দিকে তাকিয়ে আছে। জবেদা মির্জা দুজনের দিকে তাকিয়ে বলেন, শিবির, কণার আঙুল ছাড়। বদ খাচ্চন্নির নাতি আমাকে আঙুল দেখালো কেন? তুই ওকে উল্টোপাল্টা নামে ডাকিস কেন? উল্টাপাল্টা নাম রেখেছে কেন? ছাড় ওকে। আমার পা ধরে মাপ চাইতে বলো। কণা ছ্যাত করে উঠে বলে, জীবন নিও না। ও মামি, দেখো তোমার বদ ছেলে কেমন করছে আমার সঙ্গে। কি বললি শয়তানি? তুমি শয়তান। শিশির কণার আঙুল ছেড়ে ওর ঘাট ধরে শক্ত হাতে তারপর ধূপধাপ করে দুটো লাগিয়ে দেয় পিঠে। কণা চিৎকার করে ওর মামিকে ডাকছে। জবেদা মির্জা সোফা ছেড়ে উঠে দ্রুত এগিয়ে আসেন শিশিরের হাত থেকে কণাকে ছাড়ানোর জন্য। লামহা হম্বতম্ব হয়ে তাকিয়েছে দুজনের দিকে। শিশির চঞ্চল দুষ্ট প্রকৃতির সেটা বুঝতে পেরেছিল, কিন্তু এতটা বজ্জাত সেটা বুঝতে পারেনি। নিজেই দোষ করলো, আবার নিজেই মারছে। কত বড় খচ্চর ভাবা যায়। শিরিন সুলতানা সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে সোফার দিকে দ্রুত পায়ে এগিয়ে আসতে আসতেই বলেন, কণা, কি হয়েছে, এভাবে ডাকছিস কেন? মায়ের দিকে তাকিয়ে কণাকে ছেড়ে বাইরের দিকে দৌড়ে এগিয়ে যায় শিশির। এখন আর 1 মিনিট এখানে থাকলে ওর পিঠেও ধুমধাম পড়বে কয়েকটা। দ্রুত পায়ে কণার কাছে এগিয়ে এসে ওকে ধরে বলেন, কি হয়েছে? তোমার বদ ছেলে মেরেছে আজকেও। সে যে আমাকে কোনা বলল, তাতে তার দোষ নেই, আর আমি আঙুল তুলে কথা বলেছি বলেই আমার দোষ হয়ে গেছে। সব সময় কোনা কানে চার কোনা বলে ডাকবে, আর আমি কিছু বললেই দোষ। নেক্সট টাইম এমন কিছু করলে তোর আঙুল কেটে দিব। শিরিন সুলতানা কটমাট করে ছোট ছেলের দিকে তাকান। শিশির ডোন্ট কেয়ার ভাব নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। মায়ের খাওয়ার হাত থেকে বাঁচতে হলে এখন বাড়ি থেকে বেরিয়ে যাওয়াই ভালো। মাগরিবের নামাজ আদায় করে লামহার রুমে আসেন শিরিন সুলতানা। লামহাকে কলেজে ভর্তি করাতে হবে। আগামীকাল ভর্তির জন্য আবেদন করতে নিয়ে যাবেন। দুজনের কথার মাঝে হঠাৎ জাকিরের গলার স্বর ভেসে আসে। লামহার নাম ধরে ডাকতে ডাকতে এদিকেই এগিয়ে আসছে জাকির। লামহা শাশুড়ি আর কণার মুখ চাওয়াচাই করে। এই লোক ওকে এভাবে ডাকছে কেন? লামহার ইচ্ছে করে এই বাড়ি থেকে পালিয়ে যেতে। ডাকতে ডাকতে রুমের ভেতরে প্রবেশ করে জাকির। নিজের হাতে থাকা ফোনটা লামহার দিকে এগিয়ে দিয়ে গম্ভীর গলায় বলে, তোমার ফোন এসেছে। লামহা জোর করে গলা দিয়ে শব্দ বের করে মৃদু স্বরে বলে, কে? আমি চিনতে পারছি না, তোমার ভাইয়া বোধ হয়। লামহা জাকিরের ফোনের দিকে তাকিয়ে আছে। ওর ভাইয়া জাকিরের ফোনে তো কল দেওয়ার মতো মানুষ না। কে কল করেছে? ধরো। লামহা শাশুড়ি মায়ের মুখের দিকে তাকিয়ে ফোনটা হাতে নেয়। স্পিকার দিয়ে বলে, হ্যালো, আসসালামু আলাইকুম। হাই ডার্লিং, কেমন আছো? গলার স্বর আর কথা শুনে চমকে উঠে লামহা। বাকি তিনজনও এমন কথা শুনে শকড। লামহার পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল চেহারায় আমাবস্যার ঘুটঘুটে অন্ধকার নেমে এসেছে। মুখ দিয়ে আর একটা কথাও বের হচ্ছে না। ফোন ধরে রাখা হাতটা কাঁপতে শুরু করেছে। ওপাশ থেকে আবার ভেসে আসে, ডার্লিং, কি করো? জামাইয়ের বুকে মাথা রেখে শুয়ে আছো? তোর জামাই তো আমার ভয়ে ফোনেই বন্ধ করে রাখছি। তোর জামাইয়ের হাতে কাছে পাইলে না কলিজে টাইনা ছিঁড়ব আগে, তারপর বাকি হিসাব। এই জানোয়ার, জীবনে ভালো হবি না। লজ্জা শরম বলতে তোর মধ্যে কিচ্ছু নাই, তাই না? এই নাম্বার কই পাইছিস? নাম্বার কই পাইছি? এটা তো ভাবন লাগবো না। আমি ভালো হব না, লজ্জা শরম নাই আমাদের মধ্যে। তোরে বিয়া কইরা ভালো হয়ে যাব। আল্লাহর গজব পড়বে তোর উপরে। গজব?
তোর জামাই আর তোর বাপ ভাইয়ের উপরে পড়ুক হারামজাদি। আমি বাংলাদেশে নাই, আর এই সুযোগে তোর বাপ ভাই তোরা বিয়া দিয়ে দিয়েছে। সাহস থাকলে আমি দেশে থাকতে, নয়তো দেশে ফিরলে বিয়া দিত। এই জঙ্গলি কুত্তা, ঘেউ ঘেউ করবি না একদম। তুই বাড়িতে এসে ঘেউ ঘেউ করবি, সেই অপেক্ষায় বসে থাকবে আমার বাপ ভাই? গুজব তো কম রটাসনি। বারবার আমার নামে মিথ্যাচার করে বিয়ে ভেঙেছিস। ভরা বিয়ে বাড়িতে আমার পরিবারকে অপমানিত হতে হয়েছে তোর জন্য। তোর যন্ত্রণায় না আমি শান্তি পেয়েছি বাইরে বের হয়ে, আর না আমার পরিবারের কেউ পায়। শত শত মানুষের সামনে আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিস তুই। যেখানে আমাকে ছোঁয়ার মুরদ হয়নি তোর, সেখানে তুই তোর চামচাদের দিয়ে রটিয়েছিস। তুই আমাকে কুত্তা, তোর ওপর আল্লাহর গজব পড়বে, ঠাটা পড়ব। শয়তান, মর তুই। আস্তে আস্তে এত উত্তেজিত হচ্ছ কেন ডার্লিং? ছুঁইতে পারি নাই তো কি হয়েছে? বলতে তো বাধা নাই, বলাতেই তো কাম হইয়া গিয়েছিল। কিন্তু মাঝখানে ওই বুড়া এসে সব ঘাঁইটা দিল। ভুজুং ভাজুং কইরা বড় ভাইয়ের কাছ থেকে ছুড়াইলাম, কিন্তু ছোট ভাই নিয়ে চলে গেল। আমার পাখি হাতছাড়া হইয়া গেল। তোর জামাইয়ের কাছ থেকে দূরে থাকবি সবসময়। তোরে শুধু আমি ছুব। তোর বাপ ভাইয়ের ব্যবস্থা আগে করি, তারপর তোরে নিয়ে আসবো। লামহা কিছু বলার আগেই জাকির বজ্রকণ্ঠে বলে, আয়, তোর কাছে তো দেওয়ার জন্য বসে আছি আমরা। পাখির ঠ্যাং তোর পিছন দিয়া ভৈরা দিমু, অসভ্য জানোয়ার কোথাকার। লামহার হাত থেকে থাবা দিয়ে ফোন নিজের হাতে নিয়ে গালাগালি করতে শুরু করে জাকির। জাকিরের ননস্টপ গালি শুনে কল কেটে দেয় কবির। জাকিরের গালি শুনে লামহার কান ঝাঝা করছে। বিড়বিড় করে কয়েকবার আস্তাগফিরুল্লাহ পড়ে নিয়েছে। জাকির লামহার মুখের দিকে তাকায়। জাকিরের চাহনি দেখে লামহা শাশুড়ি মায়ের গা ঘেঁষে বসে শিরিন সুলতানা কবিরের কথা শুনে থ মেরে গেছেন। জাকির রুম থেকে বেরিয়ে যায়। ও বেরিয়ে যেতেই লামহা ফোঁস করে শ্বাস ছাড়ে। এতক্ষণ যেন দম বন্ধ করেছিল। জাকির সোজা বাবা মায়ের রুমে প্রবেশ করে অনুমতি নিয়ে। ছেলের চেহারা দেখে জাকারিয়া মির্জা বলেন, কি হয়েছে তোর? এমন দেখাচ্ছে কেন তোকে? কিছু বলবি? জাকির কোনো রকম ভনিতা ছাড়াই বলে, আমি লামহাকে বিয়ে করব। কি? ছেলের কথা শুনে শক জাকারিয়া মির্জা। নাজমা মির্জাও ব্যতিক্রম নয়। দুজনেরই চোখ বড় বড় হয়ে গেছে। দেখে মনে হচ্ছে কোটর থেকে বেরিয়ে আসছে। লামহাকে বিয়ে করতে চাই আমি, ওকে বিয়ে করব। পাগল হয়েছিস? কি বলছিস এসব? শুনতে পাচ্ছ না কি বলছি? লামহাকে বিয়ে করব আমি। জাকারিয়া মির্জা বসা থেকে উঠে দাঁড়ান। বাজখাই গলায় বলেন, একটা চট দিয়ে সব দাঁত ফেলে দেবো। কি বলছিস এসব? মাথা ঠিক আছে তোর? আমার মাথা একদম ঠিক আছে। আমি ওকে বিয়ে করব। হিমেলের সঙ্গে ওর ডিভোর্স করাও। নাজমা মির্জা বলেন, পাগল হয়েছিস নাকি? পাগল তো তোমরা, সত্যতা যাচাই না করে বিয়ে ভেঙে দিয়েছ। কি হয়েছে? লামহা দোষিতা না, ওরা মিথ্যা বলে বিয়ে ভেঙেছিল। দোষিতা হলেই কি আর না হলেই কি, আমি ওকেই বিয়ে করব। একজন ম্যাচিওর ছেলে হয়ে ইম্যাচিওরের মতো আচরণ করছিস কেন? তোর সঙ্গে এসব কথা যায়? লামা এখন তোর ছোট ভাইয়ের বউ। তুই কোন আক্কেলের ছোট ভাইয়ের বউকে বিয়ে করতে চাইছিস? বউটা তো প্রথমে আমারই হওয়ার কথা ছিল, শুধুমাত্র আব্বুর জন্য হয়নি। পৃথিবীতে কি মেয়ের অভাব পড়েছে যে ওই মেয়েকে বিয়ে করতে হবে? হ্যাঁ। এমন বেয়াদবের মতো আচরণ করছিস কেন? ভুলে গেছিস আমরা কে হই তোর? একদমই ভুলিনি। তোমাদের আত্মগরিমা অহংকারের জন্য লামহা আমার হয়নি। তোমাদের বাধ্য ভদ্র সন্তান আমি, তাই তোমাদের বিরুদ্ধে গিয়ে তখন বিয়েটা করতে পারিনি। ভদ্রভাবে কথা বল। ভদ্রতা বজায় রেখেই বলছি। হিমলের সাথে লামহার ডিভোর্স করাও, আমি ওকেই বিয়ে করব। তিনজনের তর্কাতর্কি শুনে বাড়ির সবাই রুমের সামনে এসে জড়ো হয়েছে, শুধু লামহাবাদে। জাকির মির্জা ভাতিজার শেষের কথাগুলো শুনেছেন। ভেতরে প্রবেশ করতে করতে বিস্ময় নিয়ে বলেন, এসব কি বলছিস জাকির? জাকির কাকার দিকে তাকায়। জাবির মির্জা আবার বলেন, লামা এখন তোর ছোট ভাইয়ের স্ত্রী, ওকে নিয়ে এমন কথা কিভাবে বলছিস? হিমেল তো এই বিয়ে মানে না, কোনোদিন মানবেও না। কে বলেছে তোকে? হিমেল বলেছে।
আমি নিজের কানে শুনেছি। তুমি লামহার ভালোর কথা ভেবেই তো হিমেলের সাথে বিয়ে দিয়েছিলে। এখন ওর ভালোর কথা ভেবে ওদের দুজনের ডিভোর্স করিয়ে দাও। আমি লামহাকে ভালো রাখবো। জাকিরের কথা শুনে বাড়ির সবাই শকড হয়ে আছে। চুপচাপ থাকা শান্ত ছেলেটা কেমন অশান্ত হয়ে জেদ ধরে আছে। রাতের খাবার খাওয়ার জন্য লামহার মা তানহা বেগম বাড়ির সবাইকে ডাকেন। ছোট বড় সবাই ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে। কলিং বেল বেজে ওঠে। সবাই একসঙ্গে দরজার দিকে তাকায়। রোমান ইসলাম বলেন, এই সময় আবার কে আসলো? রওশন চেয়ার ছেড়ে উঠে দরজার দিকে এগিয়ে যায়। তানহা বেগম আর রওশনের মা সকলের প্লেটে খাবার বেড়ে দিতে শুরু করেন। দরজার দিক থেকে রওশনের রাগী গলার স্বর ভেসে আসতেই সকলের আবার তাকায় দরজার দিকে। কবির রওশনকে ঠেলে সরিয়ে ভেতরে প্রবেশ করছে। কবিরের সঙ্গে ওর কয়েকজন সাঙ্গপাঙ্গ এসেছে। চেয়ার ছেড়ে সবাই উঠে দাঁড়ায়। কবির আগ্রাসী হয়ে লাবিব ইসলামের দিকে এগিয়ে আসে। ওনার টি শার্টের কলার চেপে ধরবে এমন সময় রওশন তেড়ে এসে কবিরের চোয়ালে ঘুষি বসিয়ে দেয়। টাল সামলাতে না পেরে কবিরের মাথা একদিকে হেলে পড়েছে। কবিরের সাঙ্গপাঙ্গরা রওশনের দিকে তেড়ে আসে। রওশন একটা চেয়ার তুলে এলোমেলোভাবে মারতে শুরু করে। কবির লাবিব ইসলামকে মাথা থেকে ছেড়ে ফেলে রওশনের ওপর আক্রমণ করে। কবিরের আক্রমণে রওশন নিচে পড়ে যায়। বাড়ির সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রওশনের মা, কাকি আর বউ কান্নাকাটি শুরু করে দিয়েছে। রওশনের বউ প্রেগনেন্ট, সেজন্য আগানের সাহস করছে না। রোমান ইসলাম আরেকটা চেয়ার তুলে কবিরকে বাড়ি মারেন। বাড়ি খেয়ে রওশনের ওপর থেকে পড়ে গেছে কবির। রওশনের ছোট ভাই রোহান ক্রিকেট খেলার স্ট্যাম্প নিয়ে এসেছে। লাবিব ইসলাম একটা স্ট্যাম্প নিয়ে গরুর মতো মারতে শুরু করেন কবিরকে। রওশন নিচ থেকে উঠে ভাইয়ের হাত থেকে আরেকটা স্ট্যাম্প নিয়ে কবিরের সাঙ্গপাঙ্গদের ওপর আক্রমণ করে। কবির আর ওর সাঙ্গপাঙ্গদের খালি হাত হওয়ায় পেরে উঠছে না এবার। চারজনের হাতে উড়াধুরা মার খেয়ে আধপোড়া অবস্থায় কবির আর ওর সাঙ্গপাঙ্গদের রওশন বজ্রকণ্ঠে বলে, বাঁচতে চাইলে বের হয় বাড়ি থেকে, আর কোনোদিন এই বাড়ির ভিতর প্রবেশ করলে জান নিয়ে বাড়ি ফিরতে পারবি না। কবির খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে বলে, তুই খালি এই বাড়ির বাইরে বাইর হোস। জান কার থাকে আর কার না থাকে এটা দেখু মনে। যেই বাল ফেলাইতে পারস ফালাস, তোরে আর তোর কুত্তাদের ডরায় নাই রওশন। কেরা কারে ডেরায় আর না ডরায় এটা দেখা যাব না। রওশনের মা আর বউ দ্রুত রওশনের কাছে এসে দাঁড়ায়। রওশনের নাকমুখ দিয়ে রক্ত পড়ছে ফোঁটায় ফোঁটায়। রওশনের বউয়ের চোখ জোড়া পানিতে টইটুম্বর হয়ে গেছে। ওর মায়ের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে টুপটাপ। কাঁদছো কেন তোমরা? কিছু হয়নি আমার। তানহা বেগম পানি নিয়ে রওশনের দিকে এগিয়ে দিয়ে বলেন, রওশন, কুলি করে পানি খাও। লাবিব ইসলাম বলেন, ডাক্তারের কাছে চলো। রওশন কুলি করে পানি পান করে বলে, এত উতলা হওয়ার কিছু হয়নি। তানহা বেগম বলেন, বাড়ি থেকে বের হলে ওরা যদি কোনো ক্ষতি করে, ওদের নিয়ে তো কোনো বিশ্বাস নেই। কিছু করে ফেললে তখন তো আর উঠে আসবো না। কি করতে পারে দেখবানি। আগামীকালই সকালে থানায় গিয়ে ওদের সবার নামে মামলা করে আসবো। অনেক জ্বালিয়েছে, যা নিয়ে ভয় ছিল সেই ভয় এখন আর নেই। ওদের পিছন দিয়ে গিটওয়ালা বাস না ভরলে আমার নামও রওশন না। মির্জা বাড়িতে ভালো গন্ডগোল হচ্ছে। বাড়ির সবাই এখন ড্রয়িং রুমে অবস্থান করেছে। জাকিরের ঘুরে ফিরে সেই একই কথা, লামহার সঙ্গে হিমেলের ডিভোর্স করিয়ে দাও, আমি লামহাকে বিয়ে করব। বাবা মাকে লামহা আর কবিরের কথোপকথনের কল রেকর্ড শুনিয়েছে কয়েকবার। বাড়ির সবাই স্পষ্ট বুঝতে পারছে ষড়যন্ত্র করা হয়েছিল। শান্ত শিষ্ট নম্রভদ্র জাকির পুরো অশান্ত হয়ে উন্মাদের মতো করছে। হিমেলের রুমের সামনে গিয়ে অলরেডি কয়েকবার দরজা ধাক্কিয়ে টাকিয়ে রেখে এসেছে। লামহা মনের ভুলেও দরজা খোলেনি, ভেতর থেকে দরজা বন্ধ করে বসে আছে। জাকির আবার কাকার দিকে তাকিয়ে বলে, হিমেলকে কল করে আসতে বলো বাড়িতে। ও লামহাকে তালাক দিয়ে চলে যাক, আমি ওকে বিয়ে করে নেব। এটা সম্ভব না। কেন বুঝতে পারছিস না তুই? লামহা তোকে চায় না। বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। এখন এমন পাগলামি করছিস? লামহার যদি অন্য জায়গায় বিয়ে হতো তখন কি করতি? চোখের সামনে থাকতো না, দেখতাম না, একটা সময় পর ভুলে যেতাম। কিন্তু এখন বলবো কিভাবে? আমি তো মেনে নিতে পারছি না ও আমার ছোট ভাইয়ের স্ত্রী। আমি ওকে বিয়ে করব, এটাই শেষ কথা। জাকারিয়া মির্জা বলেন, জাবিদ, হিমেলকে কল করে আসতে বল। কেন? এসে লামহাকে ওর সঙ্গে নিয়ে যাক।
ওরা দুজনেই ফ্ল্যাট ভাড়া করে থাকবে আলাদা। হিমেলের ফোনের রিংটন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে ওর বাবা কল করেছেন। বন্ধুদের কাছ থেকে দূরে সরে কল রিসিভ করে। হিমেল, বলো। বাড়িতে আয়। বাবার কথা শুনে বিরক্ত হয় হিমেল। মাত্র কদিন আগে বাড়ি থেকে আসলো, এখন আবার বাড়ি যেতে বলছে। কোথাও যেতে পারবো না এখন। বাড়ি থেকে আসলামই তো মাত্র কয়দিন আগে। জাকির ঝামেলা করছে বাড়িতে, পাগলামি শুরু করছে। কেন? ভাইয়ার আবার কি হলো? লামহাকে বিয়ে করার জন্য পাগলামি করছে। কি? হ্যাঁ, কেন? বলছে লামহাকে বিয়ে করবে, তোর সঙ্গে যেন ওর ডিভোর্স করিয়ে দিই। হিমেল বাক্যহারা, কি শুনছে এসব? হিমেল, হ্যাঁ বলো। বাড়িতে আয় দ্রুত। এখন কিভাবে যাব? আগামীকাল ইম্পর্টেন্ট ক্লাস আছে। বইয়ের চেয়ে তোর ক্লাস বেশি ইম্পর্টেন্ট। আমি গেলেই ঝামেলা মিটে যাবে। লামহাকে নিয়ে তুই আলাদা ফ্ল্যাটে থাকবি। পাগল হয়েছ? আমরা দুজনেই স্টুডেন্ট। তো কি হয়েছে, খরচ আমি দেব। খরচ দিলেই কি আমি অত কিছু শুনতে চাই না, তুই আসবি কিনা বল। আমার কেরিয়ার ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছ তোমরা, তাই না? তুই থাক তোর ক্যারিয়ার নিয়ে, এ বাড়িতে এসে লামহাকে তালাক দিয়ে চলে যা। রাগী গলায় কথাগুলো বলে কল কেটে দেন জাবির মির্জা। হিমেল নিজেও রেগে ফোনের স্ক্রিনে তাকিয়ে রইল। সবাই পেয়েছে তাকে ওর সঙ্গে। সেই বিয়ের দিন থেকে একটার পর একটা প্যারা এসে চেপে বসেছে ঘাড়ে। একটু শান্তি নেই জীবনে। রাত 10টার পর বাড়ির কলিং বেল বেজে ওঠে। শিশির সোফা ছেড়ে উঠে দরজার কাছে এগিয়ে আসে। দরজা খুলে দেখে হিমেল দাঁড়িয়ে আছে। সর সামনে থেকে। তোমার বউ নিয়ে আমি টানাটানি করছি না, যে করেছে গিয়ে তার সঙ্গে তেজ দেখাও। বলতে বলতে সামনে থেকে সরে যায় শিশির। জাকিরের কথা শুনে ওর মেজাজ ভীষণ গরম হয়ে আছে। হিমেল ছোট ভাইয়ের ওপর অগ্নিদৃষ্টি ফেলে ভেতরের দিকে পা বাড়ায়। কণা আর লামহা বাদে বাকি সবাই ড্রয়িং রুমে উপস্থিত। জাকিরকে অনেক রাগী দেখাচ্ছে। বড় ভাইকে এমন রূপে আগে কোনোদিন দেখেনি হিমেল। হিমেল কাছে এগিয়ে আসতেই জাকারিয়া মির্জা বলেন, তুই তোর বউকে নিয়ে আলাদা থাক। জাকির ছ্যাদ করে উঠে বলে, কেন? ও ছেড়ে দিক লামহাকে। হিমেলের দিকে তাকিয়ে বলে, তুই লামহাকে তালাক দে। হিমেল গম্ভীর গলায় বলে, আমি আমার বউকে কেন তালাক দেব? বিয়ে করেছি তালাক দেওয়ার জন্য নাকি? তুই তো বলেছিলি তুই এই বিয়ে মানিস না। তখন মানিনি, কিন্তু এখন মানি। আমি আমার বউকে তালাক দেব না। না, তালাক দিবি তুই। মামা বাড়ির আবদার, যা বলবে তাই হবে। জাকারিয়া মির্জা বলেন, এত কর্তাকীর্তির কোনো প্রয়োজন নেই, যা হওয়ার হয়ে গেছে। হিমেল, তুই আগামীকালই লামহাকে নিয়ে ফ্ল্যাটে উঠবি। সব কিছু স্বাভাবিক হলে তারপর বাড়ি ফিরবি বউ বাচ্চা নিয়ে। জাকির তেতে উঠে। হিমেল বলে, দেখো ভাইয়া, আমি তোমার সঙ্গে আমার সম্পর্ক খারাপ করতে চাইছি না। ভালো হয় এসব এখানেই থামিয়ে দাও। লামহা আমার ওয়াইফ, এটা ভুলে যেও না। আমি আমার ওয়াইফকে কোনো দিনও ছাড়ব না। আগে কি বলেছি আর করেছি সেই সব ভুলে যাও। জাবির মির্জা বলেন, তোর আঙ্কেলের সঙ্গে কথা হয়েছে আমার, ও ধানমন্ডির ফ্ল্যাট দিতে রাজি। তুই আগামীকাল লামহাকে নিয়ে ওই ফ্ল্যাটেই উঠবি। ভাইয়া, দুনিয়ায় অনেক মেয়ে আছে, তুমি তাদের মধ্যে থেকে কাউকে পছন্দ করে বিয়ে করে নাও। লামহাকে মাথা থেকে ছেড়ে ফেলো। আজকে যা করছো একদিনের জন্য অনুশোচনা করবে, মিলিয়ে নিও। অনুশোচনা করি বা না করি সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। তুই লামহাকে ছাড়, ও আমার হবু বউ ছিল। তোমার হবু বউ ছিল, কিন্তু ও বর্তমানে আমার বউ। সেদিন তো বিয়ে করলে না, আজকে এত পাগলামি করছো কেন? তুই বিয়ে করলি কেন? আমি কেন করেছি সেটা বাড়ির সবাই জানে, তুমিও জানো, তাই এমন প্রশ্ন করবে না। লামহা এখন তোমার ছোট ভাইয়ের বউ, ওকে সেই নজরেই দেখবে। নিজের ছোট বোনও ভাবতে পারো, যেমনটা কোনাকে ভাবো। আসছি আমি, প্রচুর টায়ার্ড হয়ে আছি, রাত অনেক হয়েছে। সবাই যার যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। হিমেল সিঁড়ির দিকে পা বাড়ায়। জাকির পেছন থেকে চেঁচায়। হিমেল আমলে নেয় না। জাকির রেগে বাবার দিকে তাকায়। জাকারিয়া মির্জা থুপথাপ পা ফেলে সিঁড়ির দিকে এগিয়ে যান। ছেলের কাণ্ডে মেজাজ বেজায় চটে আছে।
সবাই যার যার রুমের থেকে এগিয়ে যায়। জাকির আগের মতোই দাঁড়িয়ে আছে। ওর মস্তিষ্কে লামহা ছাড়া অন্য কোনো ভাবনা আসছেই না। ঘুরে ফিরে শুধু লামহা আর লামহা। নাজমা মির্জা ছেলের পাশে এসে দাঁড়ান। ছেলেকে বোঝানোর মতো করে বলেন, দেখ জাকির, লামহার মধ্যে এমন কিছু নেই যার জন্য ওকেই বিয়ে করতে হবে। জাকির মায়ের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বাইরের দিকে হাঁটা ধরে। এই রাতের বেলা কোথায় যাচ্ছিস জাকির, দাঁড়া। নাজমা মির্জা ছেলের পেছন পেছন ছুটে এসেও ছেলেকে ধরতে পারেন না। জাকির বেরিয়ে গেছে। হিমেল নিজের রুমের সামনে এসে দেখে দরজা ভেতর থেকে বন্ধ। দরজায় কড়া নেড়ে বলে, লামহা, ভাবি ঘুমিয়েছে। দরজা খোল। কণা শোয়া থেকে উঠে দরজা খুলে দেয়। নিজের রুমে যা। কণা রুম থেকে বেরিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়। হিমেল রুমের ভেতর ঢুকে দরজা লাগিয়ে দেয়। ঘুরে দাঁড়াতেই নজরে আসে লামহাকে। গভীর ঘুমে বিভোর হয়ে আছে। এত ঝামেলার মধ্যে ঘুমাচ্ছে কিভাবে? কাছে এগিয়ে এসে দাঁড়ায়। দুই হাত একসাথে করে গালের নিচে গুজে রেখেছে। ফ্যানের বাতাসে ছোট ছোট চুলগুলো উঠছে। শাড়ির আঁচল দিয়ে শরীর কোনো রকমে ঢাকা। ভীষণ আদরে লাগছে দেখতে। হিমেল অনেকক্ষণ তাকিয়ে থাকে ঘুমন্ত লামহার দিকে। ঘুমালে কাউকে এত আদরে লাগে? কাঁধের ব্যাগ সোফার উপর রেখে ফ্রেশ হয়ে আসে। হিমেল সত্যি অনেক ক্লান্ত। আবার বাড়ির এই ঝামেলা। ডিম লাইট অন করে মেন লাইট অফ করে শুয়ে পড়ে লামহার পাশে। অতিরিক্ত গরমে মাথা ব্যথাও করছে। লামহা আর হিমেলের মাঝখানে বেশ অনেকটাই দূরত্ব। বড় ভাইয়ের কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। লামহাকে কিছুতেই আর জাকিরের সঙ্গে এক বাড়িতে রাখা যাবে না। জাকিরের চট্টগ্রামে ফিরতে আরো 20 দিনের মতো দেরি আছে। এই ছোট্ট মেয়ে ওর সঙ্গে আলাদা সংসার করবে কিভাবে? ওরও পড়াশোনার ব্যাঘাত ঘটবে। লামহাকে কলেজে ভর্তি করাতে হবে। কি একটা ঝামেলা। ঘুম হালকা হয়ে আসলেই বাম কাত হতে ডান কাত হয় লামহা। কণা মনে করে হিমেলকে জড়িয়ে ধরে এগিয়ে এসে নাকি পারফিউমের ঘ্রাণে সে বাড়ি খায়। যাকে জড়িয়ে ধরেছে সেই মানুষটাকে লম্বা চওড়া লাগে। কণা তো এত লম্বা চওড়া না, আর না এমন কড়া পারফিউম ব্যবহার করে। মস্তিষ্ক সজাগ হয় লামহার। চোখ মেলে তাকাতে তাকাতেই হিমেলের গালে হাত ছোঁয়ায়। ঘন খোঁচা খোঁচা দাড়ির ছোঁয়া পেতেই চিৎকার করে শোয়া থেকে উঠে ছিটকে দূরে সরে যায়। ওর চিৎকার শুনে হিমেলের ঘুম পালিয়েছে। নিজেও আতঙ্কিত হয়ে শোয়া থেকে উঠে বসে দ্রুত। লামহা দ্রুত বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। আঙুল তুলে ভর্ত কণ্ঠে বলে, এই এই কে আপনি? এই রুমে কিভাবে আসলেন? এই মাঝরাতে এভাবে চেঁচাচ্ছ কেন? বাড়ির সবাই শুনলে কি ভাববে? আব্বু, আব্বু! হিমেল তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে নেমে লামহার মুখ চেপে ধরে। লামহা ওর হাত থেকে ছোটার জন্য করতে ধস্তাধস্তি শুরু করে। আব্বুকে ডাকছো কেন? চুপ করে শান্ত হও। আমি হিমেল, তোমার হাজব্যান্ড। হিমেলের নাম শুনে শান্ত হয় লামহা। চেঁচাবে না কিন্তু আর। মাথা নাড়ে লামহা। হিমেল লামহার মুখ থেকে হাত সরিয়ে নেয়। আপনি এখানে কেন? এখানে না থাকলে কোথায় থাকবো? না, মানে কখন এসেছেন? 10টার পরই। কণা আপু কোথায়? নিজের রুমে চলে গেছে। হিমেল সুইচ বোর্ডের কাছে এগিয়ে এসে মেন লাইট অন করে। লামহার দিকে তাকিয়ে দেখে লামহার শাড়ির আঁচল নিচে পড়ে আছে। ডিম লাইটের আলোয় এতক্ষণ সেভাবে খেয়াল করেনি। তার মধ্যে লামহার শরীর ঘেঁষে দাঁড়িয়েছিল এতক্ষণ। ফর্সা পেট, কোমর উন্মুক্ত, লাল টকটকে ব্লাউজে মারাত্মক লাগছে। লামহা হিমেলের দৃষ্টি অনুসরণ করে নিজের দিকে তাকায়। নিজের অবস্থা থেকে আবার চিৎকার করে ওঠে। হিমেল দৌড়ে এসে আবার মুখ চেপে ধরে। চিবিয়ে চিবিয়ে বলে, বারবার এভাবে চিৎকার করছো কেন? সবাই শুনলে কি ভাববে? সকালে সকলের সামনে যাব কিভাবে? চিৎকার না করে একদম চুপ করে থাকো। লামহা আগে নিজের শাড়ির আঁচল তুলে শরীর ঢেকে নেয়। তারপর জোর করে হিমেলের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। আঙুল তুলে শাসিয়ে বলে, একদম ছোবেন না আমাকে, দূরে থাকুন আমার কাছ থেকে। ছুলে কি করবে? একদম চোখ দুটো কানা করে দেব। আপনার নজর এত অসভ্য কেন শুনি? হুম হুম। খুলে টুলে দাঁড়িয়ে থাকবে আর আমি দেখলেই দোষ? হিমেলের কথা শুনে বাকরুদ্ধ লামহা। ও নাকি খুলে টুলে দাঁড়িয়ে আছে। রাগে গজগজ করতে করতে আবারও আঙুল তুলে বলে, একদম উল্টোপাল্টা কথা বলবেন না। উল্টাপাল্টা কথা বলার মুডেও নেই আমি। একটু ঘুমিয়েছিলাম, চেঁচিয়ে ঘুমে রফা দফা করে দিল।
এমনিতেই মাথা ব্যথা করছে, এখন আরও বেড়ে গেল। বলতে বলতে মেন লাইট অফ করে শুয়ে পড়ে আবার। লামহা একইভাবে দাঁড়িয়ে রইল। বুকের ভেতর এখনো কেমন শব্দ হচ্ছে। ওর মনে হচ্ছে হিমেলের ওই গভীর চাহনি ওর রূপ পর্যন্ত পড়ে ফেলছে। ঘুমাবে নাকি এভাবেই দাঁড়িয়ে থাকবে সারা রাত? ঘুমাবো না আপনার মতো অসভ্য বদলোকের সঙ্গে। ওকে, না ঘুমালে থাকো সারা রাত দাঁড়িয়ে, আর চেঁচাবে না কিন্তু, আমি ঘুমাবো। হিমেল উপর হয়ে শায়, বিছানার দিকে তাকিয়ে লামহার কান্না পাচ্ছে। ওই দৃষ্টি স্মরণ হতে গা শিউরে ওঠে আবার। লামহা বিছানায় না শুয়ে মেজাজ দেখিয়ে সোফায় গিয়ে বসে। বাড়িতে ছিল না, ভালোই তো ছিল, কেন আসলো আবার? বিছানার দিকে তাকায় আবার। হিমেল আগের মতোই উপর হয়ে শুয়ে আছে। লামহা রাগে চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে সোফায় গা এলিয়ে দেয়। কত আরামে ঘুমিয়েছিল, ঘুমের 12টা বাজিয়ে দিয়েছে বদলোকটা এসে। এই মেজাজওয়ালি, এখানে আসো। লামহা বিছানার দিকে তাকায় আবার, ক্ষিপ্ত স্বরে বলে, যাব না। ঘুরে ফিরে সেই আমার কাছে আসতে হবে, তাই মেজাজ না দেখিয়ে এখানে আসো। যাব না আপনার কাছে, সকালেই আমি চলে যাব এই বাড়ি থেকে। কোথায় যাবে? জাহান্নামে। স্বামীর সঙ্গে যেই আচরণ, যেতেই হবে। লামহার রাগ আর বেড়ে যায়। আঙুল তুলে বলে, একদম কথা বলবেন না আমার সঙ্গে। 4 ফুটের শরীরে এত তেজ? লামহা ফুঁসে ওঠে বলে, কি আমি 4 ফুট? হ্যাঁ, দেখে তাই মনে হয়। আপনি 2.5 ফুট, অসভ্য লোক কোথাকার। কে 2.5 ফুট আর কে 4 ফুট সেটা তো জানি আমি। আমি 2.5 ফুট বলেই তো তুমি আমার কাঁধেরও নিচে পড়ে থাকো, লুলিপুট। লামহা রেগে আর একটাও কথা বলে না। হিমেল আবার বলে, বিয়ে করলে অন্যদের জীবনে শান্তি নেমে আসে, আর আমার জীবনের শান্তি গায়েব হয়ে গেছে। বিয়ের পর থেকে একটা দিনও যদি শান্তিতে থাকতাম তাও হতো। সকালে আমাকে নিয়ে বাড়িতে রেখে আসবেন। ঠেকা পড়েনি আমার। একাই চলে যাব। যেও। খাট্টাস লোক কোথাকার। কিছু বললে? এই ঘুমান তো আপনি। তোমার বিহেভিয়ার ঠিক করো, গুরুজনের সঙ্গে এ কেমন আচরণ? লামহা রাগে গজগজ করতে করতে মুখ ফিরিয়ে নেয় হিমেলের দিক থেকে। হিমেল মাথা তুলে বলে, বিছানায় আসো। লামহা কিছু বলে না, ওর দিকে তাকায়ও না আর। বিছানায় আসলে আসো, না আসলে আর একবার ডাকবো, তারপর ঘুমিয়ে যাব। লামহা তবুও চুপ। হে যে বউ, শুনছো? বিছানায় আসো। হিমেলের ঘুম ভাঙে ফোনের রিংটন শুনে। ঘুম ঘুম চোখে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে ওর বাবার কল। রিসিভ করে কানে ধরে ঘুম জড়ানো গলায় বলে, হ্যাঁ আব্বু, বলো। ঘুম থেকে উঠিসনি? না, কেন, কি হয়েছে? লামাকে নিয়ে নিচে আয় নাস্তা করার জন্য। আসছি। ফোন লাইন বিচ্ছিন্ন করে আরো কতক্ষণ চোখ বন্ধ করে শুয়ে থাকে। ঘুম চোখ মেলে তাকাতে ইচ্ছে করছে না। আলসেমি ছেড়ে শোয়া থেকে উঠে বসে। চুলগুলো হাত দিয়ে পেছনে ঠেলে দেয় কপালের উপর থেকে। সোফার দিকে তাকিয়ে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। লাইট অন করে ডিম লাইট অফ করে দেয়। সোফার কাছে এগিয়ে এসে লামহার মুখের দিকে তাকায়। জেদ ধরে সোফাতেই ঘুমিয়েছে লামহাকে না জাগিয়ে ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে এসে দেখে লামহা এখনো ঘুমিয়ে আছে। টাওয়াল দিয়ে হাত মুখ মুছতে মুছতে লামহার পাশে দাঁড়িয়ে ওর নাম ধরে ডাকে। দুবার ডাকতেই লামহা ঘুম ঘুম চোখের পাতা টেনে তুলে তাকায়। উঠে ফ্রেশ হয়ে আসো। লামহা চোখ বন্ধ করে নেয়। তোমার শ্বশুর খাওয়ার জন্য যেতে বলেছে। লামহা চুপ করে শুয়ে রইল। ওর এখন মোটেও উঠতে ইচ্ছে করছে না। রাগে ফুঁসতে ফুঁসতে ঘুমিয়েছে ভোর রাতে। লামহা, ওঠো, আব্বু কল করেছিল, নিচে যেতে বলেছে। লামহা বিরক্ত ভঙ্গিতে শোয়া থেকে উঠে বসে। হিমেলের দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। হিমেল লামহার যাওয়ার পথে তাকিয়ে বিড়বিড় করে বলে, সহজ সরল মেয়ের এই নমুনা। শ্বশুর বলেছিলেন কি, আর আমার হাতে ধরিয়ে দিয়েছেন কি? আমার সহজ সরল বোকা বউ কই? হ্যাঁ, এটা তো ছোটখাটো রিনা খান। লামহা ফ্রেশ হয়ে এসে হাত মুখ মুছে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। হিমেলের দিকে তাকিয়ে দেখে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। মাথা থেকে আঁচল নামিয়ে চুল আঁচড়াতে শুরু করে। চুল আঁচড়ানোর ফাঁকে হিমেলের দিকে তাকায় আবার।
দেখে হিমেল ওর দিকে তাকিয়ে আছে ড্যাব ড্যাব করে। এভাবে তাকিয়ে থাকতে দেখে দ্রুত ঘাড় ঘুরিয়ে নেয়, বিড়বিড় করে কয়েকটা বকাও দেয়। চুল খোপা করার সময় আবার চোখ পড়ে হিমেলের দিকে। হিমেল এখনো আগের মতোই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। অস্বস্তিতে ছটফটিয়ে উঠে লামহা। হিমেলের দৃষ্টি দেখেই বুঝতে পারে কোন দিকে তাকিয়ে আছে। দ্রুত খোপা বেঁধে হাত নামিয়ে নিয়ে শরীর ঢেকে নেয়। খোপা করার জন্য হাত উপরে তুলেছিল তখন পেট আর কোমর পেরিয়ে গিয়েছিল। বজ্জাত লোকটা এতক্ষণ ধরে সেদিকেই তাকিয়ে আছে। ঘুরে দাঁড়ায় হিমেলের দিকে, কটমাট করে তাকিয়ে বলে, আপনার অসভ্য চোখ জোড়া কানা করে দেব কিন্তু। হিমেল কপাল ভ্রু কুচকে গম্ভীর হয়ে বলে, কেন? আমার চোখ কি করেছে? কখন অসভ্যতা আমি করলো? এভাবে তাকিয়েছিলেন কেন? আশ্চর্য, কিভাবে তাকিয়েছি? বলতে বলতে ফোন হাত থেকে রেখে বসা থেকে উঠে দাঁড়ায়। লামহার সামনে এসে দাঁড়িয়ে কিছুটা ঝুঁকে বলে, তুমি বের করলে আমি দেখবই। দেখাটা আমার অধিকার, আর দেখানো তোমার অধিকার। দেখানোর অধিকার আছে বলে আবার যাকে তাকে দেখিয়ে দিও না কিন্তু, শুধু আমাকেই দেখাবে। আমি তো আপনাকে ভদ্র সভ্য ছেলে ভেবেছিলাম। ছোট মানুষ ভুল করবেই, সেটা নিয়ে মাথা ব্যথা তৈরি করার প্রয়োজন নেই। চলো খেয়ে আসি, খিদে পেয়েছে। লামহা আঙুল তুলেছিল কিছু বলার জন্য, কিন্তু তার আগেই হিমেল ওর সামনে থেকে সরে দরজা খুলে দেয়। কি হলো? আসো। আপনাকে আমি হ্যাঁ, ভালোবাসো বুঝতে পেরেছি। আমিও ভালোবাসবো এখন থেকে। এখন খেতে চলো। লামহা কথার খেই হারিয়ে ফেলেছে। কি বলবে বুঝতে না পেরে হাঁ করে তাকিয়ে রইল হিমেলের মুখের দিকে। হিমেল এগিয়ে এসে লামহার হাত ধরে টেনে রুম থেকে বের করে। লামহা ছাড়িয়ে দিয়ে হিমেলের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে কর্কশ গলায় বলে, আপনাকে বলেছি না ছোবেন না আমাকে। মিষ্টি একটা মেয়ে, দেখতে পুতুলের মতো, কিন্তু তোমার গলার স্বর এত কর্কশ আর ছাজালো কেন? ব্যবহারও ভালো না। দ্রুত নিজেকে পরিবর্তন করবে। মেয়ে মানুষ, কথা বলবে মিষ্টি মিষ্টি, ব্যবহার হবে নমনীয়, তাকাবে মায়াবী দৃষ্টিতে। দেখে খুন হয়ে যাব। তা না করে কি করো এসব? শ্বশুর আমার সঙ্গে প্রতারণা করেছেন, একটার কথা বলে আরেকটা দিয়ে দিয়েছেন। লামহা তাতে দাঁত চাপে কটপট করে তাকায় হিমেলের মুখের দিকে। সিঁড়ির গোড়ায় চলে আসায় কিছু বলতে পারছে না। হিমেল স্বাভাবিক ভঙ্গিতে সামনের দিকে তাকিয়ে হাঁটছে। শিশির বড় ভাইকে দেখে বলে, আর একটু পরেই আসতে, তাহলে সকালের নাস্তাটা বেঁচে যেত, সংসারে উন্নতি হতো। হিমেল ছোট ভাইয়ের দিকে তাকায় তবে বলে না কিছু। শিশির আবার বলে, বলছিলাম কি ভাইয়া, আর একটু পরেই খাও তোমরা, তাহলে সকালের নাস্তা দুপুরের খাবার দুটোই একসঙ্গে হয়ে যাবে। এত বকবক করিস কেন তুই? মুখটা একটু বন্ধ করে রাখতে পারিস না? মুখটাকে একটু রেস্ট দে। আগে মরি তারপর রেস্ট করবে। শিরিন সুলতানা ডাইনিং রুম থেকে বড় ছেলের গলার স্বর শুনে খাওয়ার জন্য ডাকেন দুজনকে। যাও, আজকে তোমার বাপও খাওয়ার লেট। হিমেল ডাইনিং রুমের দিকে পা বাড়িয়ে বলে, আজকের পর থেকে আমার বাপকে ডাকবি না তুই। ওকে ভাবি যান যান যান। শিশিরের বলার ধরন দেখে মুচকি হাসে লামহা, সঙ্গে কণা আর জবেদা মির্জাও। পর জাবির মির্জার প্রায় খাওয়া শেষ। হিমেল আর লামহা খেতে বসে। বাড়ির বাকি সকলের খাওয়া শেষ, শুধু জাকির খায়নি। জাবির মির্জা ছেলের দিকে তাকিয়ে বলেন, খালি ফ্ল্যাটে তো গিয়ে থাকতে পারবি না, আসবাবপত্র কিনতে হবে। তোরা মার্কেটে যাবি, গেলে পছন্দ মতো সব কিনতে পারবি। ফ্ল্যাটে না গেলে হয় না? না হয় না, সব দিক ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। দ্রুত খাওয়া শেষ করো, মার্কেটে যাবি আমার সঙ্গে। শিশিরকে নিয়ে যাও। তুই যাবি না? না। লামহা? লামহা চোখ তুলে শ্বশুরের দিকে তাকায়। তুমি যাবে? লামহা দুদিকে মাথা নাড়ায়। জাবির মির্জা আর কিছু বলেন না। খাওয়া শেষ করে হাত ধুয়ে ডাইনিং রুম থেকে বেরিয়ে আসেন। শিশিরের দিকে তাকিয়ে বলেন, এই হতচ্ছাড়া, যা রেডি হ। কেন? মার্কেটে যাবে আমার সঙ্গে। কেন? তোকে বেচতে যাব, যা রেডি হয়ে আয়। হ্যাঁ, ভালো একটা ফ্যামিলি দেখে বেচেই দাও আমাকে, তোমাদের মতো মানুষের সঙ্গে থাকতে চাই না। ওখান থেকে উড়বি নাকি?
তোমাদের সমস্যা কি বলো তো আমাকে? যে যার উপর রাগুক না কেন, সেই রাগ সবাই এসে আমার উপরেই ঝাড়ে। এই নিরীহ বান্দার উপর এমন অবিচার কেন? জাবের মির্জা কণার দিকে তাকিয়ে বলেন। কণা, যা তুই রেডি হয়ে আয়। কণা সোফা ছেড়ে উঠে নিজের রুমের দিকে এগিয়ে যায় রেডি হওয়ার জন্য। পড়াশোনার খাতিরে কণা মামার বাড়িতে থাকে। এখান থেকে ওর কলেজ কাছে, তাই এই বাড়িতেই রয়েছে। শিশির দ্রুত সোফা ছেড়ে উঠে এক প্রকার দৌড়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়। জাবের মির্জা আর জবেদা মির্জা শিশিরের যাওয়ার পথে তাকিয়ে রইলেন। সবকিছু কণা শেষ হতেই হিমেলের ফোনে কল করেন জাবের মির্জা। লামহার আর হিমেলের প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে নিতে বলেন। নাস্তা সেরে লামহা রুমে ফিরে এসে দরজা লাগিয়ে বসেছিল। হিমেল কিছুক্ষণ আগেই রুমে এসেছে, এসে চুপচাপ শুয়ে আছে। হিমেল রুমে আসার আগে জাকিরের চিৎকার চেঁচামেচি শুনেছে অনেক। হিমেলের গলার স্বরও শুনেছে। মনে হচ্ছিল দুই ভাই তর্কাতর্কি করছে। হিমেল শোয়া থেকে উঠে বসে লামহার দিকে তাকিয়ে বলে, তোমার প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে নাও, আমরা একটু পর বের হব। লামহা হিমেলের মুখের দিকে তাকিয়ে থেকে সুটকেস বের করে নিজের প্রয়োজনীয় সবকিছু গোছাতে শুরু করে। হিমেল বিছানায় বসে লামহাকে দেখছে খুবই মনোযোগ সহকারে। লামহা হিমেলের দিকে না তাকিয়েও বুঝতে পারছে হিমেল ওর দিকে তাকিয়ে আছে। অস্বস্তি নিয়ে নিজের সবকিছু গুছিয়ে নেয় লামহা। হিমেল এখনো আগের মতোই তাকিয়ে আছে ওর দিকে। লামহা হিমেলের দিকে তাকিয়ে বলে, এভাবে তাকিয়ে আছেন কেন?